বিশ্বনেতা লাল গালিচায় পুতিন ও ট্রাম্প যখন এগোচ্ছিলেন ঠিক তখনই আকাশে একের পর এক উড়ে যায় মার্কিন যুদ্ধবিমান B-2 বোম্বার আর F-22 র্যাপটর। আলাক্সায় ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে কি কথা হলো? শেষ পর্যন্ত মহাশক্তিশালী এই দুই রাষ্ট্রনায়ক কোনো শান্তিতে পৌঁছতে পেরেছেন? আর দ্বিতীয় থাকবে হিস্টোরিক্যাল সেই বিষয়টি, যেখানে আমেরিকার শত্রু হয়ে পৃথিবীর শীর্ষ বেশ কজন রাষ্ট্রনায়ক, মুসলিম রাষ্ট্রনায়ক যেভাবে মারা গেলেন। ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন বৈঠক হয়েছে। পুতিনের সাথে যখন ডোনাল্ড ট্রাম্প হেঁটে যাচ্ছিলেন লালগেটে, তখনই আমেরিকার বোমারু বিমান আকাশ দিয়ে উঠছিল। একটা সফট পাওয়ার দেখিয়েছেন পুতিন, তিনি থেমে গিয়ে উপরে তাকিয়েছেন বিমান দেখার জন্য। তো এই যে বিমান দেখানো বা এটা কি আমেরিকা কোনো হুমকি পুতিনকে দিল কিনা, এবং এই বৈঠকে কি আলোচনা হলো? বিশেষ করে আলোচনা ছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সেই যুদ্ধ কি আদৌ বন্ধ হবে নাকি নতুনভাবে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা হলো এই বৈঠকের মাধ্যমে বিশ্লেষণ করব। এর আগে এই বৈঠক নিয়ে আলোচনা করেছেন এমন রহমান মাসুম ভাই, তার আলোচনা শুনবো। মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আপনাদের সাথে লাইভ সেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথম খবরটি হলো আলাক্সায় ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে কি কথা হলো? শেষ পর্যন্ত মহাশক্তিশালী এই দুই রাষ্ট্রনায়ক কোনো শান্তিতে পৌঁছতে পেরেছেন? আর দ্বিতীয় থাকবে হিস্টোরিক্যাল সেই বিষয়টি, যেখানে আমেরিকার শত্রু হয়ে পৃথিবীর শীর্ষ বেশ কজন রাষ্ট্রনায়ক, মুসলিম রাষ্ট্রনায়ক যেভাবে মারা গেলেন, এবং কেন আজ আরব রাষ্ট্রগুলো বা মুসলিম দেশের রাজা, বাদশাহ, সুলতান তারা আমেরিকাকে ভয় পায়, ইসরায়েলকে ভয় পায়। কিভাবে সৌদি আরব আমেরিকার পুতুল হয়ে গেল? আরব আমেরিকার পুতুল হলো কি করে? কিভাবে আরব রাষ্ট্রগুলোতে আমেরিকার সেনা ঘাঁটি তৈরি হলো? আশা করি এই পার্টটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক প্রশ্নের উত্তর মিলে যাবে আজকের এই লাইভ সেশনে। প্রথমে আমি ট্রাম্প এবং পুতিনের বৈঠক নিয়ে কথা বলতে চাই। আমেরিকার আলাক্সা প্রদেশের এই দুই নেতার বৈঠক। আলাক্সার হিস্ট্রি যদি দেখেন, এটি একসময় রাশিয়ার ছিল। যেহেতু সোভিয়েত বা রাশিয়া বিশাল অঞ্চলের মালিক এবং এটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে অনেক দূরে হয়, সব মেনটেন করতে গিয়ে রাশিয়ার অনেক রকম ঝামেলায় পড়ে যেত এবং অর্থনৈতিক সংকট ছিল রাশিয়ার সামনে, যে কারণে এটি আমেরিকার কাছে বিক্রি করে দেয়। সেই অঞ্চলেই রাশিয়া এবং পুতিনের বৈঠকটি হয়। বৈঠকের উদ্দেশ্য, ভ্লাদিমির পুতিন চাচ্ছিলেন যে কোনোভাবে রাশিয়াকে শান্ত করে ইউক্রেন থেকে যুদ্ধ বন্ধ করতে। পাশাপাশি এই বৈঠকের মাধ্যমে আমেরিকা ইউক্রেনে তার স্বার্থ হাসিল করতে চেয়েছে। তাই বৈঠকের আগে ইউক্রেন বলেছিল এই বৈঠকে কোনো বিষয়ের সমাধান হবে না। ইউক্রেন বুঝতে পেরেছে ভ্লাদিমির রাশিয়ার আর আমেরিকার উদ্দেশ্য। কিন্তু সবার নজর ছিল এই দুই নেতার এল ক্লাসিকো দেখার জন্য। কিন্তু যখনই আমেরিকার দাওয়াতে রাশিয়া আলাক্সায় পৌঁছান, তার আগে পুরো চারদিক থেকে আলাক্সা ঘিরে ফেলে রাশিয়ার নিরাপত্তা বাহিনী। সাগরে তাদের নিউক্লিয়ার সাবমেরিন, আলাক্সার পাশ থেকে বিভিন্ন পয়েন্টে সেখানে পারমাণবিক এবং ভয়ঙ্কর সব মিসাইলকে তাক করে রাখা হয় এবং আকাশে একটার পর একটা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান উড়ে চলছে। এবং রাশিয়া প্রেসিডেন্ট যখন সেখানে পৌঁছান, একটি দৃশ্য সবার নজরে পড়েছে। সেটি হলো আমেরিকার প্রেসিডেন্ট নিজে তার বিমান থেকে নেমে লাল গালিচা, রেড কার্পেটে দাঁড়িয়ে থাকেন তার সবচেয়ে বড় শত্রু পুতিনের জন্য। পুতিন নামেন এবং হেঁটে আসেন আর ওয়েট করতে থাকেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ক্যামেরা যখন ডোনাল্ড ট্রাম্পকে দেখাচ্ছিল, তখন দেখলাম তিনি অনেকক্ষণ একা দাঁড়িয়েছিলেন। এখানেও খেলাটা খেলেছেন পুতিন, অর্থাৎ তাকে দাঁড় করিয়ে রেখে কিছুটা সময় নিয়ে তিনি আসেন। যখন তিনি আসেন, দুজনে হ্যান্ডশেক করেন, বেশ মজা করে কথা বলেন, একজন একজনকে ইশারা ইঙ্গিতে মজা নেন।
এমন সময় দেখা যায় একজন নারী সাংবাদিক মিস্টার পুতিনকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, খুব বিব্রত করে একটি প্রশ্ন করেন যে, মিস্টার পুতিন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবেন কবে? সেখানকার সাধারণ মানুষকে, নারী শিশুদের হত্যা বন্ধ করবেন কবে? পুতিন সেই প্রশ্নটি শুনলেন, ইশারা করলেন, বুঝিনি কিছু, হয় আমি ইংরেজি বুঝি না, নতুবা আমি আপনার কথা শুনতে পাইনি, দুটোর একটা। তারপর তিনি সেখান থেকে একটা মুচকি হাসি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে এগিয়ে চললেন। সামনে দাঁড়িয়ে ছিল ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল গাড়িটি। ট্রাম্পের সেই গাড়িতে একসাথে দুজনই পেছনে বসলেন, অর্থাৎ দুজনকে আলাদা কোনো গাড়িতে না, দুজনকেই একই গাড়িতে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের গাড়িতে চেপে বসলেন ভ্লাদিমির পুতিন। তখনও আকাশে রাশিয়ান এবং আমেরিকান ফাইটার জেটগুলো শো শো করে উড়ে যাচ্ছে, যাতে কোনো পক্ষই কোনো পক্ষের ক্ষতি করতে না পারে। কারণ ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা রয়েছে, তার গ্রেফতারের একটা ভয় আছে। তো তারপরও যেহেতু আমেরিকা স্বাগতিক, তারা সেই বিষয়টি নজর রেখেছে। এটাকে বলে রাজনৈতিক বা কূটনীতির শিষ্টাচার। তারপর দুজনে বৈঠক করেন, সাংবাদিকরা আসে, প্রশ্ন চলে দুই নেতার মধ্যে। সর্বশেষ যে বিষয়টি জানা যায়, এই বৈঠকটি কোনো চুক্তি ছাড়াই শেষ হয় এবং এই বৈঠকে দুই পক্ষরই তার বক্তব্য, আগামী দিনে সমাধানের পথ খোঁজা হবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি রাশিয়ার সাথে আলোচনা করেছি, তবে ন্যাটো এবং ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির জেলেনস্কির সাথে বসেই সিদ্ধান্ত হবে। রাশিয়াকে যে প্রস্তাব করা হয়েছে, রাশিয়া যে প্রস্তাবগুলো ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে, এই তথ্যগুলো ইউক্রেনের ভ্লাদিমির জেলেনস্কিকে দেয়া হবে, জানানো হবে। তারপর তার সিদ্ধান্তের আলোকে পরবর্তী নেক্সট পরিকল্পনা তৈরি করা হবে। এবং দুজনেই বলেছেন এই বৈঠক ইতিবাচক, অর্থাৎ দুজনের এই আলোচনাকে দুজনই সাংবাদিকদেরকে বলেছেন এটি ইতিবাচক। আর রুশ প্রেসিডেন্ট বলেছেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে। তিনি একটা দীর্ঘমেয়াদী সমাধান চাইছেন ভ্লাদিমির পুতিন। তবে তিনি বলছেন, মূল কারণগুলো বলতে কি বুঝিয়েছেন তার বিস্তারিত তিনি উল্লেখ করেননি। তিনি শুধু এই মূল কারণগুলি ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেছেন। ভ্লাদিমির পুতিন আরো বলেছেন, ইউক্রেনীয়রা শান্তি প্রক্রিয়া বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আমি আশা করি। তিনি বলেন, আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই, উভয় পক্ষকেই ফলাফলের দিকে নজর দিতে হবে। তবে আলোচনার পরও ইউক্রেন নিয়ে অচল অবস্থা কাটেনি দুই দেশের। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি বা এই যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা এই দুই রাষ্ট্রনেতার পক্ষ থেকে আসেনি। এবং কয়েকটি বিষয়ে আমরা ইতিমধ্যে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এর মাধ্যমে যদি সমাধান না হয় তাহলে এটা অনেক খারাপ দিকে চলে যাবে এবং এতে রাশিয়াকে অনেক বড় স্যাংশন সহ বিভিন্ন রকম বিপদে পড়তে হবে। পুতিন যখন ইউক্রেনে হামলা চালাচ্ছিল তখন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ঘনিষ্ঠ বন্ধু বলেছিলেন। এই শব্দটিও আজকে কয়েকটি গণমাধ্যমে তুলেছে এবং মার্কিন কংগ্রেস বা ডেমোক্রেট সিনেটর এটার বিতর্ক ছড়িয়েছে। তো সবকিছু মিলে আজকের এই বৈঠকের পর যে বিষয়টি জানা গেছে, জেলেনস্কিকে আবার এই বিষয়টি জানিয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হয়েছে তার পুরো বিস্তারিত জানানো হয়েছে। আগামী সোমবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন, অর্থাৎ এই জেলেনস্কি আসবেন যুক্তরাষ্ট্রে আগামী সোমবার এই বিষয়ে একটা সমাধানের জন্য। এবং এই বিষয় মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার যেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেখানে জানিয়েছেন। তিনি বলেছেন যে জেলেনস্কির সঙ্গে আলাপের পর ট্রাম্প ন্যাটোর নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং জানান কি কি বিষয়ে আলোচনা হয়েছে। এখন এই ন্যাটো আর ইউক্রেন সিদ্ধান্ত নেবে রাশিয়ার কোন কোন ফয়সালায় তারা একমত, কোন কোন বিষয়ে তারা একমত নন। দর্শক, আমি চলে যাচ্ছি
আমার আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আমেরিকার শত্রু হয়েছে যেসব মুসলিম নেতারা, তারা পৃথিবীতে কেউ বেঁচে নেই। একটা ছবি দেখাবো আপনাদের। এই ছবিটা দেখলে আপনারা বুঝবেন, আপনারা নিজেরাই বলবেন যে ছবিতে কে কে বেঁচে আছে আর কে কে নেই। কারণ যারাই আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে, একে একে তাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, যারাই। আর আজকে যারা আছেন তারা সবাই পুতুল সরকার হিসেবে টিকে আছেন, মানে মার্কিন পাপেট হিসেবে আছে। দর্শক, আপনারা একটা ছবি দেখেন, আমি এই ছবিটা নিয়ে কথা বলি। আপনার সামনের কাতারে কাকে কাকে দেখতে পাচ্ছেন? সৌদি আরবের বাদশাহ শাহ ফয়সাল, তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন গাদ্দাফি, মুয়াম্মার গাদ্দাফি, তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের ভুট্টো, পাশে সাদ্দাম হোসেন, এরকম আরো কজন আছেন, এবং এই কাতারে শেখ মুজিবুর রহমানও ছিলেন। আমি এটা নিয়ে আপনাদের একটু ডিটেল তথ্য দিতে হবে, না হলে আপনারা সহজে বুঝবেন না। সৌদি আরবের আব্দুল আজিজ, মোহাম্মদ আব্দুল আজিজ, তার ছেলে প্রথমে ক্ষমতায় বসেন সৌদ। তারপর তার বিতর্কিত সিদ্ধান্ত এবং আরামায়েশ বা লুটপাট সবকিছু মিলে সৌদি আরবকে যখন চরম দুর্ভিক্ষের কোনায় পৌঁছে দেয়, তখন সৌদি আরবের আলেমদের এবং জনগণের চাপে পড়ে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে বাদশার চেয়ারে বসেন শাহ ফয়সাল। যখন প্রথম অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হঠাৎ করে ব্রিটেন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয় ফিলিস্তিন দখল করে, তখন সকল আরব রাষ্ট্র এর বিরোধিতা করে। কিন্তু চুপ ছিল একটি দেশ, তার নাম সৌদি আরব। তখন ক্ষমতায় ছিলেন আব্দুল আজিজ। তিনি একদম না দেখার ভান করে বসে থাকেন, কারণ তাকে এই চেয়ারটিতে বসায় ব্রিটিশরা। ওসমানী সালতানাত ধ্বংস করে সেখানে আব্দুল আজিজকে ব্রিটিশরা বসান। এরপর যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো, তারই ছেলে, তার দ্বিতীয় ছেলে শাহ ফয়সাল যখন বাদশাহ হন, তার চিন্তা একটি ছিল কি করে ফিলিস্তিনকে দখলদারদের হাত থেকে মুক্ত করা যায়। এবং তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে প্রথম যে বক্তব্যটি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমার স্বপ্ন ফিলিস্তিনকে আমি মুক্ত করতে চাই, মুসলমানদের এই পবিত্র নগরীকে আমি মুক্ত করতে চাই। খুব মন দিয়ে শুনবেন এই তথ্যগুলো। এরপর 1969-1969 হঠাৎ করে এক খ্রিস্টান যুবক মসজিদুল আকসা আগুন ধরিয়ে দেন এবং জেরুজালেম বিজয় করা সালাউদ্দিন আইয়ুবীর যেই মসজিদের মিম্বারটি ছিল এটাকে পুড়িয়ে দেন, এবং এই মসজিদুল আকসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আগুনে। পুরো পৃথিবীতে মুসলিম জাতি গোষ্ঠী বা মুসলিম দেশের মধ্যে এটার তীব্র প্রতিবাদ গড়ে ওঠে, বিক্ষোভ গড়ে ওঠে। পুরো পৃথিবীর মুসলমানরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা সৌদি আরবের দিকে তাকায়। সৌদির বাদশাহ শাহ ফয়সাল তিনি মুসলিম লিডার্সদের একত্রিত করলেন, করে তিনি ওয়াইসি গঠন করেন। তিনি ওয়াইসি গঠন করেন কেবল ফিলিস্তিনকে মুক্ত করার জন্য জালিমের হাত থেকে। তখনই আমেরিকা এবং ইসরায়েলের মাথা নষ্ট হয়ে যায় যে কিসের ওয়াইসি, এবং তখন থেকেই তারা ফয়সালকে টার্গেট করে যে এই ব্যক্তি পূর্বের সৌদি রাজা বাদশার মতো নয়, ইনি তো ভিন্ন কিছু। এরপর এই ওয়াইসির মূল নেতা হিসেবে তৈরি হন বা দাঁড়ান শাহ ফয়সাল। হঠাৎ করে 73 সালের দিকে ইসরায়েল একটা সারপ্রাইজ অ্যাটাক চালায় পুরো মুসলিম বিশ্ব, অর্থাৎ পুরো আরব রাষ্ট্রগুলো একজোট হয়ে। এবং যখন সকল আরবরা ইসরায়েলে হঠাৎ করে একটা অ্যাটাক চালায়, তখন ইসরায়েলরা বুঝে ওঠার আগে প্রচুর অঞ্চল মুসলমানরা বিজয় করে, যেগুলো ফিলিস্তিনের কাছ থেকে তারা দখলে নিয়েছিল। তখন সেই যুদ্ধের ময়দান থেকে মুসলিম বিজেতারা
ফয়সালকে জানান যে আমরা ইসরায়েলের বহু অঞ্চল দখল করে ফেলেছি মুসলমানরা। ফয়সাল তাদের বলেন যে হে আমার প্রিয় সন্তানেরা, তোমরা আরো এগিয়ে চলো, এই পুণ্যভূমি মুসলমানদের, জেরুজালেম মুক্ত করতে আমি তোমাদের মাঝে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমরা যে কাজটি করেছো, তোমরা যে বিজয়ের পথে এগিয়ে যাচ্ছ, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য থাকবে। চারদিক থেকে আরবরা 1973-এ ইসরায়েলকে ঘিরে ধরে ক্রমান্বয়ে দখল করতে 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 একদম মাঝ বরাবর চলে আসে। তখন দখলের দেশটি সাহায্য চায় আমেরিকার, সুপার পাওয়ার আমেরিকা। আমেরিকা অর্থ এবং অস্ত্র দিয়ে তার কাছে যত আধুনিক অস্ত্র আছে সব তুলে দেয় দখলদার দেশটির হাতে, এবং দখলদার দেশটি তখন আরবদের উপর ব্যাপক অ্যাটাক চালায়। এরপর আরবরা সেখানে পরাজিত হয়ে ফিরে আসে। এই যুদ্ধের মূল নেতৃত্ব দিয়েছিল সৌদি আরব, অর্থাৎ ফয়সাল। এরপর তিনি ভেঙে পড়েন। দীর্ঘদিন তিনি একা হয়ে থাকতেন। একটা লম্বা সময় তিনি সিজদায় কেঁদেছেন আল্লাহর দরবারে যে আল্লাহ, আমি যদি ফিলিস্তিন বিজয় করতে না পারি তাহলে তুমি আমাকে শহীদি মৃত্যু দিও। তারপর আবারও পাকিস্তানের এর পরপরই যে বিষয়টি ঘটে, ফয়সাল খেপে যায় আমেরিকার বিরুদ্ধে, কারণ আমেরিকাই তো এই কাজটি করেছে। তিনি সঙ্গে সঙ্গে আমেরিকার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করেন এবং পুরো আরবদের বলে দেন কেউ এক ফোঁটা তেল যেন আমেরিকাকে না দেয়। পুরো আমেরিকা চলতো 80% তেল এই আরবের তেল দিয়ে। আমেরিকা হঠাৎ অচল হয়ে পড়ে, ব্যবসা বাণিজ্য, কল কারখানা সব বন্ধ হয়ে যায়, তাদের রাস্তার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, তাদের ক্রিসমাস অনুষ্ঠান বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ ছিল না, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যায়, তাদের অর্থনীতি ঠাস করে আকাশ থেকে মাটিতে পড়ে যায়। আমেরিকা বাদশাহ ফয়সালের কাছে এসে কান্নাকাটি শুরু করে, কোনো না কোনো ভাবে তুমি এই নিষেধাজ্ঞা থেকে প্রত্যাহার করো। আজকে পুরো পৃথিবীতে স্যাংশন দেয় আমেরিকা, অথচ একদিন এই সৌদি আরব স্যাংশন দিয়ে ইউরোপ, আমেরিকা, জাপান সবাইকে ল্যাংটা করে ফেলায়। জাপানের মতো দেশ তখন বলেছিল যে পারমাণবিক আক্রমণে আমাদের দেশ যা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে এই শুধু তেলের জন্য। তার মানে কি ভয়াবহ পরিস্থিতি হয়, পুরো আমেরিকা অচল হয়ে পড়ে। কোনোভাবেই ফয়সাল তাদেরকে তেল দেয় না। বলা হয় তুমি ইসরায়েলের হাত ছাড়ো এবং আমাদের পাশে দাঁড়াও। আমেরিকা তো টেনশনে পড়ে যায়, এত বছর পর কোত্থেকে সৌদির রাজা আসলে যে আমেরিকাকে শিক্ষা দিচ্ছে। এরপর তিনি দ্রুত ওআইসির বৈঠক আবারও ডাকেন পাকিস্তানের লাহোরে। যে ছবিটি আমি আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে, এই ছবিটি পাকিস্তানের লাহোরে সকল বিশ্ব মুসলিম লিডাররা একসাথে মসজিদের নামাজে বসে আছেন, দেখতে পাচ্ছেন সামনের কাতারের। এবং এরাই পরবর্তী একে একে আমেরিকার সবাই টার্গেট হয়েছেন। বলা হচ্ছে যে এই ছবিটি ধরেই আমেরিকা পরবর্তী সকল মুসলিম লিডারকে মেরেছেন বিভিন্নভাবে। ফয়সালকে দিয়ে শুরু করেছেন, এরপর ভুট্টুকে মেরেছেন, সাদ্দামকে মেরেছেন, গাদ্দাফিকে মেরেছেন, শেখ মুজিব। এখন বলবেন যে এরা তো বিভিন্ন ঘটনায় মরেছে, আমি সেই বিষয়গুলো আলোচনায় আসব। তারপরে 74 সালের দিকে হঠাৎ করে তিনি একটি বক্তব্য দেন বিশ্বব্যাপী, এবং সেখানে তার জাতিকে তিনি বলেন যে আমার সারা জীবনের স্বপ্ন ফিলিস্তিন বিজয় করা, এবং আমি জীবনে আরেকবার ফিলিস্তিনকে মুক্তির জন্য এটা লড়াই করব। তিনি তার জাতির উদ্দেশ্যে বলেন এবং আল্লাহকে উদ্দেশ্য করে বলেন যে আমার শহীদের মৃত্যু তুমি দিও যদি আমি ফিলিস্তিনকে এই বিজয় করতে গিয়ে শহীদ হই, কিন্তু আমার জীবনে আমি এটার জেরুজালেমকে মুক্ত করতে চাই। তিনি কেঁদে কেঁদে বলেন, হে বিশ্বব্যাপী, হে মুসলিম বিশ্ব, কোটি কোটি মুসলিম জনতা, মসজিদুল আকসা তোমাদের ডাকছে, তোমরা প্রস্তুতি নাও। আকসা তোমাদের ডাকছে, তোমরা প্রস্তুতি নাও। আর ঘুমিয়ে থাকার সময় নেই, আরেকটা বিপ্লব আমাদের লাগবে, আরেকটা লড়াই আমাদের লাগবে।
আরেকটা জেহাদ আমাদের ডাকছে। এই বক্তব্যটি তার জীবনে কাল হয়। আমেরিকা যখন বুঝলো যে ফয়সাল টিকে থাকলে, বেঁচে থাকলে কোনোভাবে তারা শান্তিতে ঘুমোতে পারবে না এবং ইসরায়েলকে তারা টিকতে দেবে না, হঠাৎ করে ফয়সালের ভাতিজা, যিনি আমেরিকায় ছিলেন, মদ নারী এগুলো নিয়ে পড়ে থাকতেন, সেই ব্যক্তিকে আমেরিকা থেকে হঠাৎ করে সৌদি আরবে পাঠানো হয়। তিনি একটি প্রকাশ্য মজলিসে অস্ত্র সহ এসে ফয়সালের মাথায় গুলি করেন। পুরো পৃথিবী কেঁদেছে ফয়সালের জন্য, পুরো পৃথিবী কেঁদেছে। সেই দিন থেকেই আমরা বলতে পারি ফিলিস্তিনের স্বপ্ন শেষ হয়ে যায়। এরপর গাদ্দাফিকে আমরা দেখলাম, সাদ্দাম হোসেনকে দেখলাম। সাদ্দাম হোসেন খুব ভালো মানুষ ছিলেন, বিষয়টা এরকম না। এই সাদ্দাম হোসেনকে দিয়েই আমেরিকা ইরানের বিরুদ্ধে 7-8 বছর যুদ্ধ করিয়েছে। সাদ্দাম হোসেন ছিল মূলত সিএর একজন এজেন্ট। তিনি একজন এতিম মানুষ ছিলেন। তার বাবা মারা যায়, মা অন্যত্র বিয়ে করে, মামার কাছে যান, বাপ পার্টিতে ছোটবেলায় যোগ দেন, নানান হিস্ট্রি একদিন বলবো আপনাদের। পরবর্তী সাদ্দাম হোসেন আমেরিকার হয়ে ইরানের বিরুদ্ধে ফাইট করেন ইমাম খমিনিকে ক্ষমতা থেকে সরাবার জন্য। কিন্তু লিবিয়ার গাদ্দাফি ইরানের পক্ষে দাঁড়ান, অস্ত্র অর্থ সব দিয়ে সাহায্য করেন। শেষ পর্যন্ত ইরাক পেরে ওঠে না। তো যখন ইরাক হেরে যাচ্ছিল তখন আমেরিকা ইরানের চারপাশে তার যুদ্ধ জাহাজ নিয়ে হাজির হয় এবং ইরানের একটি যাত্রীবাহী বিমানে অ্যাটাক করে। 300 যাত্রীকে স্পটে মেরে ফেলে আমেরিকা। পুরো পৃথিবীতে শোক নেমে আসে। এই প্রতিশোধ শেষ পর্যন্ত নেয় কে জানেন? লিবিয়ার গাদ্দাফি বাহিনী। তারা কিছুদিন পর আমেরিকার একটি যাত্রীবাহী বিমানকে আকাশে ক্রাশ করে দেয়। পরবর্তী জানা যায় একজন লিবীয় প্রফেসর এই কাজটি করেছেন। তখনই আমেরিকা টার্গেট করে গাদ্দাফিকে। এবং যখন ইরাক ইরান যুদ্ধ চলে, ইরানের পক্ষে ছিল লিবিয়ার গাদ্দাফি। একটা পর্যায়ে এই মিস্টার কি বলে সাদ্দাম হোসেন কুয়েত দখল করতে গেলে সেটাও ছিল আমেরিকার ডবল স্ট্যান্ডার্ড খেলা। অর্থাৎ তিনি একদিকে ইরাককে নামিয়েছেন আরব দখলের জন্য, অর্থাৎ কুয়েত দখলের জন্য। আবার সাদ্দাম হোসেন যখন এক রাতে ঢুকে পড়েন, কুয়েত দখল করে ফেলেন, আরবরা তখন আমেরিকার সাহায্য চায়। তখন আমেরিকা বলে যে তোমাদের আমি সাহায্য করতে পারি, বাট তোমাদের দেশগুলোর নিরাপত্তার জন্য আমাকে বেজ তৈরি করতে দাও, আমাকে ঘাঁটি কাটতে দাও। এই যে আজকের ঘাঁটিগুলো দেখেন না, আমেরিকার ঘাঁটি। তারপরে আমেরিকা এই সুযোগটি, আমেরিকা কিন্তু এক ঢিলে 2টা পাখি মারে। একদিকে সাদ্দামেরও শেষ করে, আবার সাদ্দামের ভয় দেখিয়ে সকল আরব রাষ্ট্রে আমেরিকা ঘাঁটি গেড়ে বসে। আজকে আরবের প্রত্যেকটা দেশে যে ঘাঁটিগুলো সেখান থেকে তৈরি হয়। এরপর সাদ্দাম হোসেনের উপর অ্যাটাক করে আমেরিকা। তারপর সাদ্দামের বিরুদ্ধে কেমিক্যাল বা পরমাণু বিজ্ঞান কি পরমাণু বোমা তৈরির অভিযোগ এনে তাকে শেষ করে দেয়। খেয়াল করবেন, সাদ্দামকেও শেষ করে দেয়। এরপর টার্গেট করে গাদ্দাফিকে। গাদ্দাফির পাশে টিউনিসিয়া, আরেক পাশে মিশর, এই দুটো দেশে আরব বসন্ত শুরু করে দেয় আমেরিকা। কিন্তু সবচেয়ে শান্তিতে থাকা লিবিয়ার জনগণ, যাদের প্রিয় নেতা গাদ্দাফি, তাদের বিরুদ্ধে আমেরিকা তার সিআইএ মোসাদ একটা ইন্ধন তৈরি করে দেয়, মানুষকে রাজপথে নামায়। এবং সেখানেও আরব বসন্তের নামে গাদ্দাফিকেও প্রকাশ্যে হত্যা করা হয়। তারাই হত্যা করে। গাদ্দাফি মৃত্যুর আগে বলে, তোমরা আমাকে কেন হত্যা করছো? তোমাদের আমি ঘর বাড়ি সব তো ফ্রি দিয়েছি, তোমরা তাদের জন্য আমাকে মারছো। মনে রাখবা, আমার মৃত্যুর পরে তোমরা আমার জন্যই কাঁদবা। আজকে লিবিয়া কাঁদছে, আজকে লিবিয়ায় গৃহযুদ্ধ চলছে, লিবিয়ার মানুষ খেতে পারছে না, অভাব অনটনে আছে, শান্তিতে ঘুমোতে পারছে না, প্রতিদিন গুলি বোমার আওয়াজ। পৃথিবীর সকল রাষ্ট্র লিবিয়ায় ঢুকে গেছে লুটপাট করে খাওয়ার জন্য, লিবিয়াকে চুষে খাওয়ার জন্য। গাদ্দাফির মৃত্যুর পর আমেরিকার খেলা মানুষ দেখল। আপনারা দেখেন, যখন লিবিয়া পাকিস্তানের সাথে প্ল্যান করতেছিল পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায়, তখন আব্দুল কাদির খান, যিনি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বানিয়ে দিয়েছেন, তিনি সেন্টারফিউজ সহ সকল প্রকার সাহায্য করেছিল লিবিয়াকে। তখন এই বিষয়টি লিবিয়ার তখনই ভারত পাকিস্তান একটা যুদ্ধ বেঁধে যায়। সেই সময়টা লিবিয়া পাকিস্তানের পক্ষে দাঁড়ায় এবং পাকিস্তানে এসে ভুট্টোর সাথে
বৈঠক করেন এই গাদ্দাফি, এবং তিনি বলেন এই পারমাণবিক ইস্যুটি নিয়ে আলোচনা হয়। দেখেন, সেই লিবিয়া যখন পাকিস্তানের সাথে পারমাণবিক প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য কাদির খানের সহযোগিতা নেয়, হঠাৎ করে আমেরিকা এই তথ্য জেনে যায়, ভুট্টোকে মসনদ থেকে সরিয়ে দেয় সেনাকুর মাধ্যমে, জিয়াউল হক চলে আসে সেনাবাহিনীর ক্ষমতায়, এরপরে ভুট্টোকে ফাঁসি দেয়। ফাঁসি সে কি বলে, আমেরিকা নিজের হাতে গুলি করে মারেনি, সব নিজেরা নিজেদের মধ্যে দিয়েই তাদের প্ল্যান বাস্তবায়ন করেছে। এই জিয়াউল হক ফাঁসি দিয়ে মারে ভুট্টোকে, যিনি লিবিয়াকে পারমাণবিক প্রযুক্তি সহযোগিতা করতে চেয়েছিলেন বা করছিলেন, ধরেন এক কথায়। দেখেন আপনারা, শেখ মুজিবকে হত্যা করা হয়। শেখ মুজিবকে কিভাবে, কারা, কি সব আপনারা জানেন। সেনাবাহিনী মেরেছে তার অপরাধের জন্য, এই সিচুয়েশন সবই তৈরি হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু শেখ মুজিবকে আন্তর্জাতিক লবির অনুমোদন ছাড়া, সেটা সিআইএ বলি, সেটা রয়ের অনুমতি ছাড়া কেউ হত্যা করতে পারে? প্রতিটা হত্যার আগে আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন হয়। এবং মনে রাখবেন, কোনো ব্যক্তিকে যখন ওরা হত্যা করতে চায়, তাকে এমন কুপরামর্শ দিয়ে এমন পথে নেয় যে তার দেশের মানুষই তাকে বিরক্তি, তার দেশের মানুষই তার উপর ক্ষিপ্ত হয়ে যায়। আমি যাদের ছবিটা দেখালাম, যারাই সেই ওয়াইসির বৈঠকে ছিলেন পাকিস্তানের লাহোরে, যারা ইসরায়েলের বিরুদ্ধে ওয়াইসি তৈরি করেছিলেন, মূলত ইসরায়েলের বিরুদ্ধে এই ওয়াইসি তৈরি হয়েছিল, তাদের সামনে সারির সকল নেতাকে একে একে মেরে ফেলা হয়, কেউ বেঁচে নেই, একজনও না, সবগুলি অপঘাতে, নর্মাল মৃত্যু কারো হয়নি। এ থেকে আমরা কি বুঝলাম? এরপর আরব হয়ে গেছে পুতুল, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, জর্দান, সব পুতুল রাষ্ট্র। আমেরিকার ভয়ে সবাই ইন্তেজার, কিন্তু একটি রাষ্ট্র এখনো লড়াই চালিয়ে যাচ্ছে, তার নাম ইরান। বুঝতে পারছেন তো? আমেরিকার এই টার্গেটে পড়ে সৌদি বলি, লিবিয়া বলি, ইরাক বলি, পাকিস্তান বলি, এখন দেখেন ইমরান খান যখনই রাশিয়া থেকে তেল, গন্ধম সহ বিভিন্ন রকম বিষয় আমদানি করতে গেলেন, রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে নজর দিলেন, তখনই ইমরানকে সরিয়ে দিল কারা? পাকিস্তানের সেনাবাহিনী। এবং ইমরান খানের উপরও কিন্তু অ্যাসাসিনেশন হয়েছে, জানেন তো আপনারা। তাকে হত্যার পরিকল্পনা করে গুলি ছোড়া হয়েছে গুজরাটে। ইমরানের পুরো পা ঝাঁঝরা করে ফেলেছিল, অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। তার মানে আমেরিকার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তাদের সবাই এইভাবে মৃত্যু। ইমরান খানও মৃত্যু হয়ে গেছে, ধরেন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে হয়তো বিশেষ কোনো কিছু কারণে। জিয়াউল হক, আমাদের জিয়াউর রহমান, তিনিও সৌদির পক্ষে দাঁড়িয়ে শক্তিশালী ভূমিকা নিতে গেছেন। আমাদের জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমানকে কারা হত্যা করেছে? এই দেশের লোক। এখন অনেকে বলবেন, মাসুম ভাই এগুলো কি বলেন, আমেরিকা তো কাউরে মারেনি। আমেরিকা কাকে মারছে? সাদ্দাম হোসেনকে। সাদ্দাম হোসেনকেও তো আমেরিকা মারেনি। সাদ্দাম হোসেনকে ইরাকের বিচারক দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। অথচ শেষ পর্যন্ত সাদ্দামকে বাঁচাবার জন্য লিবিয়া এসেছিল। এই লিবিয়ার গাদ্দাফি গোপনে ইরাকে প্রবেশ করে সাদ্দামের সাথে জেলখানায় দেখা করেছে, এবং সেখান থেকে তাকে গোপনে এই জেল থেকে ফেরারি করে লিবিয়াতে নিয়ে যাওয়ারও প্ল্যান করেছে। কিন্তু সিআই কিভাবে এই তথ্য জেনে তাড়াতাড়ি তার নির্ধারিত ডেটের আগে তাকে ফাঁসি দিয়ে দিয়েছে। সাদ্দাম হোসেনও বেঁচে যেত। এই গাদ্দাফি, যিনি ইরানের পক্ষে গিয়ে ইরাকের বিরুদ্ধে গেছে, কারণ ইরাক তখন আমেরিকার পক্ষে ছিল। পরবর্তী ইরাক যখন আমেরিকার বিরুদ্ধে গেছে, তখন ইরাকের সাদ্দামকে বাঁচানোর জন্য এই গাদ্দাফি গোপনে ইরাকে ঢুকেছিল এবং জেলখানা গিয়ে দেখা করেছিল। এবং আপনারা জানলে অবাক হবেন, এই সাদ্দামের পক্ষে আইনজীবী ছিল গাদ্দাফির মেয়ে আয়শা গাদ্দাফি। বহুত লড়াই গাদ্দাফি করেছিলেন, বাঁচাবার জন্য পারেনি। গাদ্দাফিকেও তার জনগণ প্রকাশ্যে আরব বসন্তের নামে মেরেছে, তার পরিবারের অনেককে মেরে দিয়েছে। কিন্তু গাদ্দাফি কখনো ভীত ছিলেন না, কারণ গাদ্দাফি বেঁচে গেলে আফ্রিকা আমেরিকার হাতছাড়া হয়ে যেত। তিনি আমেরিকাকে বলেছিলেন, তুমি আমার দেশ থেকে যদি কোনো কিছু কিনতে চাও, কাগজে টাকায় না, তুমি স্বর্ণ মুদ্রা দিয়ে কিনবা, স্বর্ণের বার দিয়ে কিনতে হবে। আফ্রিকা থেকে তুমি কিছু নিতে চাও, স্বর্ণ নিয়ে আসো, টাকা দিয়ে আমি কিনবো না। তিনি ডলারের এগেইনস্টে মুদ্রা পরিকল্পনা করছেন আফ্রিকায়। তাহলে গাদ্দাফিকে বাঁচিয়ে রাখবে? ইম্পসিবল, রাখবে না। ইমরান খান জেলে আছেন, সবচেয়ে বেশি আসন পেয়ে, নির্বাচনে এককভাবে বিজয় পেয়েও ক্ষমতায় বসতে পারেননি। ওই যে সেনাবাহিনী আছে বাংলাদেশে, আমরা দুজনকে হারিয়েছি, শেখ মুজিব, জিয়াউর রহমান। কে ভালো কি খারাপ সে বিশ্লেষণ না, কোথাও না কোথাও আমেরিকার
মানে ইগোতে লাগলি তাকে মরতে হবে, সে ভালো কার খারাপ হোক সেটা বিষয় না। তো ফয়সালের মৃত্যুর মধ্য দিয়ে আজ ফিলিস্তিন কাঁদছে, আজ আরবেরা কেউ এগিয়ে আসছে না, সবার জান পাখিটা আমেরিকার হাতে। এটাই আমাদের নিয়তি। আজকে যদি আরবের কোন রাজা আবারও শাহ ফয়সালের মতো বলতো এই যুদ্ধ বন্ধ করুন, নাহলে তেল বন্ধ করে দেবো, গ্যাস বন্ধ করে দেবো, এটা বন্ধ করে দেব, এই সাহস আর কারো হয় না। আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। ফয়সাল যেভাবে পুরো বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে, এবং সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমেরিকাকে আকাশ থেকে মাটিতে নামিয়ে দিয়েছিল। আমেরিকা সৌদির সামনে হাত জোর করে এইভাবে ক্ষমা চেয়ে বসছিল যে আমাদের ভুল হয়েছে, আমাদের উপর স্যাংশন তুলে নাও। সৌদিকে বলেছে আমেরিকা, জানেন, সেটার প্রতিশোধ হিসেবে তার ভাতিজাকে দিয়ে তাকে মেরেছে। কিন্তু ফয়সাল আমেরিকাকে মাটিতে নামিয়েছিল আকাশ থেকে। এই মুহূর্তে এরকম কোন রাষ্ট্রপ্রধান নেই যার ডাকে সবাই এক হবে, সবাই সবার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করে। কারণ আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যে যায় সেই রেজিম চেঞ্জের টার্গেটে পড়ে। সর্বশেষ ইমরান খানের একই পরিণতি হলো। দর্শক, এই ভিডিওর একটি উদ্দেশ্য, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার যে আকাঙ্ক্ষা সমাজে ছড়িয়ে দিতে হবে। আজকের পর থেকে কোন ইসলামী দল বা মুসলিম যারাই আছেন কেউ কারো শত্রু হবেন না। কিসের আওয়ামী লীগ, কিসের আওয়ামী লীগের হিসাবটা ভিন্ন, রাজনৈতিক আওয়ামী লীগের হিসাবটা ভিন্ন, কিন্তু আওয়ামী লীগের একটা লোক যখন মুসলিম তার হিসাবটা আবার আলাদা, সে আমার ভাই। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি, চরমোনাই, হেফাজত, আমাদের উদ্দেশ্য একটাই হওয়া উচিত, যে উদ্দেশ্যটার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছেন। আমাদের উদ্দেশ্য কে ক্ষমতায় বসবে সেটা না, এটা দুনিয়ার একটা মোহ, আর কিছু না। আমাদের যে একটাই উদ্দেশ্য। দর্শক, আলোচনা শুনে যে সেটা বুঝতে পেরেছেন যে আসলে এই বৈঠকে আমি বলবো কিছুই হয়নি, হতাশ দুইজনেই। তবে পুতিন একটা রাজনীতিবিদ, পুতিন একটা, আমি বলবো কি বলবো তাকে, কারণ যতবারই আমেরিকার নতুন কোনো প্রেসিডেন্ট আসে তার সাথে তিনি বৈঠক করেন, বৈঠকের আগে বোঝা যায় যে আমেরিকার সাথে সমঝোতা হয়ে যাবে, সমঝোতা কিছু হয় না। আমার মনে হয় এই বৈঠকের সৌজন্য সাক্ষাৎ আমেরিকা এবং পুতিনের তো বিশ্ব রাজনীতি, আর চীন তো আমেরিকার সাথে করে, রাশিয়া সবসময় নতুন প্রেসিডেন্টের সাথে একটা বৈঠক করে, দুইটা বৈঠক অনেক সময় হয়ে যায়, তো রাশিয়াকে দিয়ে চীন ডিল করে। মোটামুটি তারা বিশ্ব রাজনীতি ঠিক করে এই সৌজন্য সাক্ষাতে যে কিভাবে তারা আসলে বিশ্ব রাজনীতিটা চালাবে। আমি মনে করি তাদের মধ্যে বিরোধ আছে, কিন্তু সেই বিরোধটা বিশ্ব রাজনীতির ভিতরে নেই, সেই বিরোধটা ব্যবসায়িক বা আংশিকভাবে আছে। কিন্তু পুরোনাপূর্ণ যারা আছেন তার মানে মিলেমিশে এই বিশ্বটাকে তারা রাজত্ব করতেছেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামবে না, কারণ রাশিয়ার যেটা চাওয়া এটা রাশিয়া নিবে, আর আমেরিকা রাশিয়াকে ইউক্রেনকে সাপোর্ট দিয়ে যাবে, যতদিন পারে টুকটাক সাপোর্ট দিয়ে যাবে। কারণ আমেরিকা যদি ইউক্রেনকে সাপোর্ট না দেয় তাহলে আমেরিকা নিজ দেশে সমালোচিত হবে, ইউরোপে সমালোচিত হবে, এবং পশ্চিম বিশ্ব তাকে মুখ ফিরিয়ে নিতে পারে। না হলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউক্রেন থেকে মুখ ফিরিয়ে নিতেন, এই জন্য তিনি মুখ ফিরিয়ে নেবেন না। যতটুকু পারেন সহযোগিতা করে যাবেন, আর পুতিনকে অন্যদিকে পুশিং করতে থাকবেন, পুতিন তার কাজ চালিয়ে যাবে। এটাই হচ্ছে বিশ্ব রাজনীতি। বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি, আমার কাছে এটাই মনে হচ্ছে।